আজ আমরা মনের জ্বালা অনুষ্ঠানে চলে এসেছি আসানসোলের রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী জিতেন্দ্র মহাশয়ের কাছে। নমস্কার জিতেন্দ্রবাবু। আপনি যে ছোটবেলাতে হঠাৎ রাজনীতিতে এলেন, সেটা কি আপনার ঘরানার ব্যাপার ছিল? মানে ছোট বাড়িতে পারিবারিক পরিবেশটা কি এরকম ছিল? না, কোনো পলিটিক্যাল ঘরানা থেকে আমরা না, কিন্তু হ্যাঁ, এটা ঠিক কলেজে যাওয়ার পর বা স্কুল থেকেই আমরা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ন্যাচারালি যারা স্টুডেন্ট পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকে তাদের মধ্যে মানে সিংহভাগ লোকেরাই পরবর্তী ক্ষেত্রে জেনারেল পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। আমি আগে স্কুলে পলিটিক্স করেছি, কলেজে করেছি, ছাত্র রাজনীতি করেছি, তারপর চলছে। আর ছুটির দিন আপনি কি করতে ভালোবাসেন? মানে বাড়িতে সবার সাথে, পরিবারের সাথে সময় কাটান, বা না সেই টাইমটাও পান না, নাকি এরকম ব্যাপার? পলিটিক্যাল লোকেদের তো ছুটি বলে কিছু হয় না। আর আমার ক্ষেত্রে হলো যে আমি আমার স্ত্রী দুজনই যেহেতু পলিটিক্সের সঙ্গে যুক্ত, তো ন্যাচারালি আমরা যখন কোনো কাজ থাকলো না, যখন কোনো পলিটিক্যাল প্রোগ্রাম থাকলো না, বা সামাজিক কোনো ব্যস্ততা থাকলো না, সেটাই আমাদের অবসরের সময়। স্পেসিফিক ছুটির দিন বলে আমাদের কিছু হয় না। তারপরে ফেভারিট খাওয়া কি? ফেভারিট খাওয়া ধরুন পায়েস খেতে ভালোবাসি, চা পরোটা, চাটা ভালো লাগে, আলু পরোটা ভালো লাগে। আপনার কি রান্নার কোনো ইয়ে আছে? মানে আমি রান্না করতে ভালোবাসি না, যারা ভালো রান্না করে তাদের রান্না প্রশংসা খেতে ভালোবাসি। ট্রাভেল করতে ভালোবাসেন? মানে হ্যাঁ, ট্রাভেল করতে ভালোবাসি। এমন ট্রাভেলে যাই, এমন জায়গায় যেতে ভালোবাসি যেখানে অনেক কিছু যেটা দেখার আছে, বোঝার আছে। এরকম কোনো ছোট ট্রাভেলের অভিজ্ঞতা যদি বলেন, মানে যেখানে গিয়ে আপনার ভালো লেগেছিল বা কোনো ঘটনা ঘটেছিল? দেখুন, আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি সারা বাংলায় বিভিন্ন জায়গায় যাই, তার মিরিক বলে যে শহরটি, সেটা আমার স্প্লেন্ডিড লেগেছে একদম। মানে যদি একটা ছোট কোনো ঘটনা বলেন। মিরিকে যখন ওই আপনি বলবেন, মিরিক যখন গেছিলাম আমরা, ওই নতুন জেলা যখন ঘোষণা হলো তখন, তো সেদিন ওরা সিদ্ধান্ত নিয়েছিল, খুব ছোট্ট শহর তো, খুব ছোট্ট জেলা, সেদিন ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে গোটা মিরিকে একটা অ্যাপিল করেছিলেন সেখান থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যে আজকে নতুন জেলা হচ্ছে, সবাই লাইট জ্বালাবে নিজের ঘরে। তো ছোট্ট শহর, ছোট বড় সবাই নিজের ঘরে সেদিন আলো জ্বেলেছিল। এবং মিরিক শহরটাকে আপনি মানে বাইরে বেরিয়ে মানে মনে হচ্ছিল না অন্য কোনো একটা গ্রহতে চলে এসেছি। তো একটা ওইটা ছিলাম, না দেখলে এটা বোঝা যাবে না, বা এটা ফিলিং এর ব্যাপার। এত ছোট্ট একটা শহর, কিন্তু তার মধ্যে ওই শহরের প্রতি মানুষের যে আবেগ, এবং আমাদের শহর একটা মানে বাংলার মানচিত্রে একটা স্থান পেতে চলেছে, এই যে আবেগ এবং আবেগের বহিঃপ্রকাশ এইভাবে একই টাইমে সবাই আলো জ্বাললো, এটা আমার কাছে চিরস্মরণীয় হয়েছে। যে লোকাল ফুড বা এই ধরনের খেতে ভালোবাসেন, মিরিকে আছেন, ভারতবর্ষের কোনো একটা জায়গায় এরকম ধরনের খাবার আমি যাই ছুটে মাঝে মাঝে ওখানে এইটা খাবো বলে, এরকম কোনো ঘটনা আছে? দেখুন, খাবারের ক্ষেত্রে তো আপনি ভারতবর্ষ, আমি দেশের বাইরে কোনোদিন কোথাও যাইনি এখন পর্যন্ত, তো নিজের দেশের মধ্যে যাবেন তো যে কোনো জায়গায় যান, আপনার সব জায়গায় খাবার পাওয়া যায়। আপনি ইভেন নর্থ ইন্ডিয়াতে গেলেও দেখবেন সেখানে বাঙালি খাবার পাওয়া যায়। না, সেই বাঙালি খাবারটাই খান না সেখানকার খাবার হয়তো টেস্ট করার জন্য একটু খেলাম, ঠিক আছে, কিন্তু মূলত মানে খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের বাঙালি এটাই আমার পছন্দ। হ্যাঁ, ঠিক আছে, কোনো জায়গায় গেছি সেখানকার স্পেশালাইজেশন কিছু যদি থাকে একটু টেস্ট করে দেখলাম কেমন, কিন্তু মানে জেনারেল মিল হিসাবে আমরা বেঙ্গলে যে খাবার, সেটা আমি কবিতা শুনতে ভালোবাসি, আবৃত্তি কেউ করলে সেটা শুনতে ভালোবাসি, বিভিন্ন যারা আছে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি, যারা সাহিত্য চর্চা করেন তাদের বক্তব্য শুনতে ভালো লাগে, তাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে ভালো লাগে। এটা ঠিক, এটা করি আমরা। এবং আমরা একটা সংগঠনও চালাই, কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গল বলে একটা সংগঠন চালাই, সেটা সারা বাংলাদেশে, বেঙ্গল কলকাতা থেকে আমরা চালাই। তো তার ওই ব্যানারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানও করে থাকি। কিছুদিন আগে আমরা কলকাতায় যে আমাদের রামকৃষ্ণ মিশন আছে গোলপার্কে, সেখানে আমরা কবিতা উৎসব করেছিলাম। আপনারা অক্সফোর্ডে একটা দুটো অনুষ্ঠান করেছি। বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান আমাদের চলতে থাকে। বর্তমান রাজনীতিতে কাকে আপনার সবচেয়ে বেশি সামনে রাখতে ভালোবাসে? মানে আপনার পার্সোনালি কোন মুখটা আপনার প্রথম মনে পড়ে আর কি?
না দেখুন, মানে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তো দলমত আপনি নির্বিশেষে আর কি রাজনৈতিক ব্যক্তি হিসাবে তো দেখুন, মানে সবাই, সবার মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। দেশের প্রধানমন্ত্রী জি, তিনি বিশ্বের দরবারে যে জায়গায় নিয়ে গেছেন ইন্ডিয়াকে, ওনাকেও স্যালুট করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম করেননি এটা বলা যাবে না, একসময় উনিও সংগ্রাম করেছেন, ওনার সংগ্রামে আকৃষ্ট হয়ে আমরা ওনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। ন্যাচারালি ওনার ওই পিরিয়ডটা, সংগ্রামের পিরিয়ডটা ন্যাচারালি আমাদেরকে করেছে। এরকম তো আমাদের দেখা যায় যে অনেকে থাকেন যে স্বাধীনতা সংগ্রামে কোনো সেই সময়কার মহাপুরুষকে দেখে অনুপ্রাণিত হয়, আপনার কি সেরকম কোনো না, আমার মানে স্বাধীনতা সংগ্রামে মহাপুরুষ দেখে অনুপ্রাণিত হওয়ার একটা যে থাকে আর কি মানুষের মধ্যে, কিন্তু সেরকম আমি এটা তখনকার দিনে আমি মানে ওয়েস্ট বেঙ্গলে যদি বলেন তো আমি সরলা দেবী চৌধুরানীর ওনার জীবন দর্শন, ওনার কাজ আমাকে আকৃষ্ট করে। এবং তার কারণ হলো যে মানে উনি যে সময়, এখন তো নারী স্বাধীনতার নামে অনেক কিছু হয়েছে, এখন অনেকটা সিনারিও চেঞ্জ হয়েছে, কিন্তু তখন যে পরিস্থিতি ছিল, তখন ওই জমিদার বাড়ির মহিলাদেরকেও মানে সূর্যোদয়ের আগে পালকিতে নিয়ে গিয়ে স্নান করাতে নিয়ে যাওয়া হতো, পালকি সময় জলে ডুবিয়ে দেওয়া হতো, এই সিস্টেম ছিল তখন। সে সময় সরলা দেবী চৌধুরানী ঘর থেকে বেরিয়ে, ওই গুরুদেবের বাড়ির একজন কন্যা, ঘর থেকে বেরিয়ে পড়াশোনা করলেন এবং প্রথম ভারতবর্ষে মহিলা সংগঠন একটা তৈরি করলেন। তো ন্যাচারালি পরবর্তী ক্ষেত্রে আমি আকৃষ্ট হয়েছি, বা আমার ভালো লাগে পড়তে জানতে। যারা বলা হয় বেঙ্গলিদেরকে বলা হয় বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না, কিন্তু রানী রাসমণি, তিনি মনে করেন রানী না হয়েও রানী ছিলেন তো, একদম তাই। এবং ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর যে জমিদারি ছিল সেটাকে সামলে রাখা, জামাইয়ের সাহায্য নিয়ে হোক বা যেভাবে হোক না, ওটাকে সামলে রাখা, ওই ব্যবসাটাকে টিকিয়ে রাখা। এবং তার সঙ্গে সঙ্গে এখন তো CSR মানে বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কিন্তু তখন তো সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন ছিল না, তবুও বাবুঘাট বলুন, দক্ষিণেশ্বর মন্দির বলুন, এই যে কমিউনিটির জন্য কাজ করা, এইটা ওনারা করে গেছেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি সেই সময় ইংরেজদের সঙ্গে কম্পিট করে যে ব্যবসার বাণিজ্য দিকে মন দিয়েছিলেন। তো আমি তো এখন কোথাও না কোথাও মিস করি। হ্যাঁ, আমার মনে হয় যে এই ধরনের ব্যক্তিরা ছিল, পুরুষ মহিলা এই ধরনের ব্যক্তিরা ছিলেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই উৎকর্ষে নিয়ে গেছিলেন ব্যবসার জগতে, পৌঁছেছিলেন। তা সত্ত্বেও পরে প্রজন্ম কি হলো, কেন মানে আমরা মানে ভালো বিজনেসম্যান দিতে পারলাম না বেঙ্গল থেকে, এটা কোথাও না কোথাও গবেষণা। আমাদের তো কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে ব্যবসাতে এগোবে বলে মনে হচ্ছে? দেখুন, মানে যা এখন বর্তমান, দেখুন একটা পার্ট হয়ে গেছে যে আমাদের করোনার পর থেকে ব্যবসা অবস্থা সবাইকারী দেখুন, আমি করেছে আর কি, এরকম একটা আমাদের রাজনৈতিক জীবনে যখন থেকে দেখছি, আমি যখন থেকে জন্মগ্রহণ করেছি, আমরা তখন দেখলাম যে আগে মানে যখন জ্ঞান হলো তারপর থেকে দেখলাম যে বামফ্রন্টের সরকার ছিল এবং দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল, এবং বামফ্রন্ট সরকারকে দেখেছি যে দিল্লি সরকারের বিরুদ্ধে বড় বড় লড়াই চাই। তো ওই সংগ্রাম করতে 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 অনেক বছর পেরিয়ে গেল, কলকারখানা প্রায় বন্দর মুখে চলল। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, এনারও 11-12 বছর পেরিয়ে গেল, এনারও সে দিল্লির সঙ্গে লড়াই। তো আমি একবারও দেখলাম না যে দিল্লিতে যে সরকার আছে আর বেঙ্গলের সরকার, দুই সরকার মধ্যে সমন্বয় রেখে বাংলার জন্য কিছু করব, যেটা পার্শ্ববর্তী আপনি রাজ্য উড়িষ্যায় চলে যান, নবীন পটনায়ক উনি তো বিরোধী, একসঙ্গে ভোট হয় লোকসভা বিধানসভা, একসঙ্গে ভোট হয়, লোকসভায় বিজেপি জিতছে, বিধানসভায় উনি জিতে যাচ্ছেন, কি করে সম্ভব? তার মানে নিশ্চয়ই উনি বুঝেছেন যে ডেভেলপমেন্ট অকারণে লড়াই করে লাভ নেই, বরঞ্চ দিল্লির সঙ্গে সমন্বয় রেখে সেখান থেকে রাজ্যকে যত বেশি পাইয়ে দেওয়া যায়। তো সেটা আমার মনে হয় যে আগামী দিনে যতদিন বেঙ্গলে একটা সরকার পরিবর্তন না হচ্ছে ততদিন এটা খুব টাফ। সরকার পরিবর্তন হলে দিল্লি এবং বেঙ্গলে একই সরকার যদি থাকে, তাহলে আমার মনে হয় যে বেঙ্গলের জন্য অন্তত আগামী 10 বছর এটা খুব প্রয়োজন, না হলে বেঙ্গল কিন্তু শেষ হয়ে যাবে। যারা সমাজসেবা করেন, অনেকেই শুনি যে সমাজসেবা করা একটা প্রবণতা, মানে আমার একটা জায়গায় এখানে লাগে যে সমাজসেবা করতে কি রাজনীতিতে আসা জরুরি, না আমরা পার্সোনালি সমাজসেবাটা এমনি করতে পারি, এরকম কি থাকে? না, আমি সমাজ সেবা করতে গেলে রাজনীতিতে আসা জরুরি এটা আমি বলবো না, কিন্তু এটা ঠিক আছে যে আমি যখন পার্সোনালি কোনো এনজিও বা এমনি সংগঠন তৈরি করে মানুষের সেবা করে, আমার মনে হয় তো আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু একটা ব্র্যান্ডিং হয়ে যায় যে এটা এই দলের, ওটা ওই দলের। না, আমি বলছি সমাজ সেবা করতে গেলে রাজনীতিতে থাকা জরুরি না, আপনি সমাজ সেবা করতেই পারেন, কিন্তু পলিটিক্যাল লোক যারা আছে তারা যদি সমাজ সেবায় না করে তাহলে রাজনীতির টিকে থাকা মুশকিল।
তো আমি বলছি যে যে কোনো সমাজ সেবা কাজের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন, রাজনীতি না করে। কিন্তু আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত মানে আছেন, একবার ঢুকে গেলে- আর রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আর সমাজ সেবার কাজে যদি না থাকতেন, মানুষের পাশে যদি না থাকতেন, তাহলে আপনি ফেল করবেন। চিন্তাবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে আসানসোলে রয়েছেন, তো এখানকার পারিপার্শ্বিক পরিবেশটা কিরকম ধরনের মনে হচ্ছে, যেটা এখনো কিছু ডেভেলপ হলে ভালো হতো বা ইয়ে করা, তার জন্য আপনি লড়াই না, করছেন? প্রচুর কাজের দরকার আসানসোলে as such, মানে আপনি এখানকার চেয়ারম্যান ছিল তখন দেখতে যেখানে আসানসোল থেকে যে পরিমাণে রেভিনিউ রাজ্য সরকার পায়, বিভিন্ন কলকারখানা এখানে আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সে তুলনায় আসানসোলের ডেভেলপমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ হওয়া উচিত সে অর্থ বরাদ্দ হয় হয় না। না। অ্যাকচুয়ালি আসানসোল বঞ্চিত আছে, এটাতে বলার মানে এক বাক্যে এটা সবাই স্বীকার করে, আসানসোল কিন্তু বঞ্চিত আছে। এখানকার মানুষজনের লিভিং স্টাইলটা যেটা হয়, মানে পরিকাঠামো, সেটা কি দেখুন, এটা লিভিং স্টাইল বিভিন্ন অঞ্চলে, পশ এলাকা আছে সেখানকার লোকেদের একটা অন্যরকম, বিভিন্ন কোলিয়েরি অঞ্চল আছে সেখানকার মানুষের লাইফস্টাইল এটা অন্যরকম। কোলিয়েরি যে অঞ্চল সেটা কোল বেরিং, যেখানে ল্যান্ড আছে সেখানে কয়লা ওঠে, কিন্তু তাছাড়া তো প্রচুর গ্রাম আছে যেখানে চাষবাসও হয়, সবই হয়। তো চাষবাসের এখানে হ্যাঁ আচ্ছা, এই যে আপনার যে গ্রাম, আপনি চলে যান বারাবণীতে চলে যান, চাষ হয়, জামুরিয়াতে চাষ হয়, দক্ষিণের যে গ্রামাঞ্চল নদীর ধারে যে গ্রামগুলো আছে সেখানে চাষ হয়, চাষ হয়। মানে কলকাতায় আছে বাঙালি হিসেবে, তোমাকে কলকাতায় ব্যবসা করতে বা ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করতে গেলে তোমার বাংলা লিখতে হবে, যেটা অন্যান্য জায়গায় ছিল আর কি। মহারাষ্ট্র এরকম একটা ইয়ে ছিল, যে এখন এখানে ব্যাপারটা হচ্ছে, মানে এটা কি হওয়াটা খুব জরুরি, বা এটা কি আপনি কি মনে করেন? দেখুন, আসানসোলে এই পুরো বেঙ্গলে ফার্স্ট এটা আমি নিজে স্টার্ট করেছিলাম। আচ্ছা, আসানসোলে যখন আমি মেয়র ছিলাম, হ্যাঁ। তখন আমি একটা নোটিফিকেশন এনেছিলাম, যেটা শর্ত দিয়েছিলাম আমি, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি ট্রেড লাইসেন্স নিতে হয়, তাহলে আপনি যে ভাষায় লিখবেন লিখুন, কিন্তু বাংলাটা যেন অবশ্যই থাকে, আচ্ছা। বাংলা লিখতেই হবে। এটা তো অন্যায় কিছু না, আপনি হিন্দিতেও লিখুন, ইংরেজিতে লিখুন, উর্দুতে লিখুন, তার সঙ্গে বাংলাটা যেন থাকে। যেহেতু এটা মাদার টাং, বেঙ্গলের মাদার টাং হলো বাংলা, তো সেটা কেন থাকবে না? এটা তো, এবং এটা অবশ্যই মর্যাদা দেওয়া উচিত। আমার এটাতে কোনো মানে আমি এটাতে খারাপ কিছু দেখছি না। ক্যালকাটাতে এটা আপনি করার পর রেসপন্স পেয়েছিলেন? হ্যাঁ, আমি তো ট্রেড লাইসেন্স আটকে দিয়েছিলাম। আমি তো, আমার তো কন্ডিশন ছিল যে ট্রেড লাইসেন্স জন্য অ্যাপ্লাই করলে ও ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে আপনার সাইন বোর্ডের একটা ছবি দিতে হতো। আমি চলে আসার পর আবার এগুলো উঠে গেছে, আবার যে যায় করে করছে। আমি এটা তো, এবং সবচেয়ে বড় ব্যাপার, যে 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 ব্যবসা করছে তার তো বিরাট কোনো অর্থ লাগছে না। তুমি হিন্দিতে লিখছো, তুমি উর্দুতে লিখছো, তুমি ইংরেজিতে লিখছো, তার সঙ্গে একবার এক লাইন বাংলা লিখে দিলে তোমার কি অসুবিধা আছে? এটা তো বিরাট, এমন না তার জন্য কোনো অর্থ বরাদ্দ করতে হবে। মানে আমরা বাঙালি বাঙালি বলছি, কিন্তু একটা সময় জায়গা মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা কথা থেকে। মানে সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, আমরা সেটা মেনে নিচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গের লোক, বাংলার লোক, আমরা সমস্ত জাতিকে নিয়ে থাকতে ভালোবাসি। তারপরে কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে আমরা কোণঠাসা হয়ে যাচ্ছি। যে আপনি যে উদ্যোগটা নিয়ে সেটা জানাতেই হয়। ফার্স্ট মানে কি বেশ কি সেটাই বলছি যে ফার্স্ট এটা আসানসোলে স্টার্ট করেছিলাম, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য শহর তো করতে পারেনি। না, এখন বাংলা পক্ষ বলে একটি সংগঠন আছে, ওনারা দেখি আমি মাঝে মাঝে ওনারা নামটা বাংলা পক্ষ ইউজ করে, কিন্তু বাংলা পক্ষ তো নয় ওটা। শরৎচন্দ্রের বাংলা পক্ষের প্রয়োজন হয়নি, বঙ্কিমের প্রয়োজন হয়নি, রবীন্দ্রনাথের বাংলা পক্ষের প্রয়োজন হয়নি। এই ধরনের সংগঠন কোথায় প্রয়োজন হয়? যেখানে আপনি মাইনরিটিতে আছেন। মনে করেন এই বাংলা পক্ষ বিহারে গিয়ে যদি কেউ একটা সংগঠন, সমস্ত বাঙালিকে যদি এক করা যায়, সেটাই প্রয়োজন হতে পারে। কিন্তু বেঙ্গল, এটা তো মেজরিটি অফ বেঙ্গলি, এখানে বাংলা পক্ষ কি প্রয়োজন আছে? এটা তো মাটি, তো বাংলার মাটি। একটা দুটো দিক আছে। একটা ঠিক যে এটা আমি এটা মানি যে বাংলায় যারা বেঙ্গলে বসবাস করছে তারা যদি বাংলাটা জানে তাদের সুবিধা। এই দেখুন, এই বই দেখুন আমার সামনে রাখা, যে সব বর্ণ পরিচয়। আমার কাছে যে কোনো নন বেঙ্গলি যদি আসে, অবাঙালি কেউ এলেই, যারা বাংলা জানে না তাকে বর্ণ পরিচয়টা আমি দিই। পজিটিভ দিই, যে তুমি বাংলা শিখলে তোমার ভালো হবে। আর একটা হলো যে না, তুমি বাংলা না বলতে পারলে আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি অন্য জায়গায় চলে যাও। এটা ডিস্ট্রাকটিভ একটা ইয়েতে। এটা বোঝানো উচিত যে তুমি যদি বাংলা, তুমি হয়তো হিন্দিভাষী ব্যক্তি, তুমি হিন্দি জানো, তুমি যদি বাংলাটা পড়তে পারো, বাংলা জানতে পারো, তাহলে বাংলার এত বড় বড় সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে তো সমস্ত সাহিত্যে তো হিন্দিতে ইয়ে হয়নি, ট্রান্সলেট হয়নি, তো তুমি জানতে পারবে না, তুমি বুঝতে পারবে না, তোমার ছেলে মেয়েরা জানতে পারবে না। তো আরো বেঙ্গলে কেন, যত বেশি ভাষা আমরা জানতে পারি ততই ভালো। তো এর যে উপযোগিতা, বাংলা শিখলে তুমি কি কি সুফল পাবে, এটা মানুষের মনে প্রচার করে এটা শেখানো উচিত। দেখুন, আমার কোন একটা জায়গায় মনে হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি খানিকটা হলেও যেন কোথাও সেভাবে এগোনো হয় না, যে লড়াইয়ের মধ্যে দিয়ে গেছেন আর কি। আমি তো এই বছরই তার জন্মদিনে ওনার গ্রামে গেছিলাম, ঠিক আছে। আমাকে মানে ওই লোকেরা বললো যে বীরসিংহ গ্রাম থেকে অনেক সময় হাঁটা পথে উনি আসতেন,
শিক্ষকতা যেখানে কোথাও আছে। তো আমরা 4 হুইলারে গেছি, তাতে আমাদের মনে হচ্ছে আরে কোথায় এত সময় লাগছে, তো সেটা ওইভাবে আসা, হাঁটা পথে আসা, আর তারপর ওইখানে থেকে শিক্ষকতা করা, তো মানে বিশাল ব্যাপার। এটা বিশাল ব্যাপার। কিন্তু আমি বলছি যে এর সঙ্গে সঙ্গে আপনাকে এটাও দেখতে হবে যে আপনি যে কোনো পুরনো উত্তম কুমার সুচিত্রা সেন এর সিনেমা দেখুন, দেখবেন উত্তম কুমার বাংলায় কথা বলছেন, সুচিত্রা সেন বাংলায় যে যে অভিনয় করছেন বা যে ইয়ে করছেন, কিন্তু দেখবেন তেমন মালি, রাম সিং ইদারাও, বা দারওয়ান এই শ্যাম সিং এদেরাও। এটা কেন? কেন তখন অন্যান্য রাজ্য থেকে বেশ কিছু এমন ব্যক্তি এসেছিলেন যারা এখানে কাজের জন্য এসেছিলেন, ঠিক আছে, এবং তারা যেহেতু শিক্ষিত ছিলেন না, তারা ওই কাজগুলোর সঙ্গে যুক্ত, কেউ মালির কাজ, কেউ মুটিয়া মজদুর, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা। তো তাদেরকে সেভাবে, আবার দেখবেন ব্যবসায়ী আছে, কোথাও কোনো সুদখোরের কাছে গেছে, তখন দেখবেন যে অন্য একজন এই সে দেখবে সে বাঙালি না, সুদে যে টাকা খাটাচ্ছে সে বাঙালি, সে যে একটা মালা টালা পরে আছে, অন্যরকম টুপি মুপি লাগিয়ে অন্যভাবে বসে যায়, হ্যাঁ ওরকম আছে। তো তখন যারা যে কাজের সঙ্গে যুক্ত ছিল সেভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তখন তো এগুলো প্রয়োজন হয়নি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে যখন অন্যান্য রাজ্য থেকে লোকেরা এসেছিল, এখন তাদের 3rd জেনারেশন চলছে, যেভাবে আপনি তখন একটা মুটিয়া মজদুর, সেও আস্তে 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 তার ছেলেটা এখন কিন্তু গ্রাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, সে এবং তাকে যদি ওর বাবাকে যেভাবে আপনি ট্রিট করতেন, ওর ছেলেকে যদি একইভাবে ট্রিট করতে যান, সে কিন্তু ও তো এখন আমাদের কি উচিত যে তারা যখন প্রথম এখানে এসেছিল তাদেরকে যে কাজে লাগানো যেত সে কাজে লাগানো হয়েছে। এবার তাদের ছেলে মেয়েরা যারা আছে, ডিপেন্ডেন্ট যারা আছে, তারা যে মানে যে জায়গায় পৌঁছেছে সেটাকে বাংলার উন্নয়নের কাজে লাগানো। একটা রিক্সাওয়ালা ভাই এসেছিল বিহার থেকে, মনে করুন, সে রিক্সা চালিয়ে মানুষের সেবা করেছে, তার ছেলেটা যদি আজ মাস্টার ডিগ্রি করেছে, তো কেন তার মাস্টার ডিগ্রি যে যোগ্যতা সেটাকে বেঙ্গলের কাজে লাগাবো না? কেন তুই বলবি না তুই ওর ছেলে, তো তোর শিক্ষা, তুই সার্টিফিকেট তোর ঘরে রাখ, এটা কেন বলবো? তাহলে তো আমার বেঙ্গল এগোবে না। একদমই তাই। যে এই আমাদের যারা কৃষক আছেন আর কি, আগে যা কৃষক চাষ করতেন, তো তারপরে পরবর্তীকালে ছেলেপিলেরা পড়াশোনার সাথে যুক্ত হওয়ার পর এবং শহরাঞ্চলে যে তাদের সমস্ত বন্ধু বান্ধব শহর কেন্দ্রিক হওয়াতে তারা সেই সংস্কৃতির সাথে মিশে গিয়ে এবার ওইদিকে আর ফিরতে যাবে না, চাষবাসের জায়গাটা যেতে চাইছে না। মানে একটা সময় কি এরকম চাষবাসের থেকে জায়গাটা বন্ধ হয়ে যাওয়াটা খুব আছে, যেটা আমাদের মেন জায়গা চাষ। কিন্তু এটা একদিকে যেটা ঠিক, সেটা এটাও ঠিক যে চাষের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এখন লাঙল নিয়ে চাষ করতে হয় না, এখন বিভিন্ন এমন এমন মেশিনারি, এমন ইকুইপমেন্ট বেরিয়ে গেছে যে ওটাও তো এখন মানে চাষটাও এখন সায়েন্স এন্ড টেকনোলজির ব্যাপার হয়ে গেছে। তো ন্যাচারালি এখন ম্যান পাওয়ার কম লাগছে। আগে হয়তো একটা ডাঙায় চাষ করতে গেলে 200 লোকের প্রয়োজন হতো, এখন সেটা 2টো লোক করে সেটা মেশিন দিয়ে হয়ে যাচ্ছে। তো এটাও হয়েছে, এটা সব জায়গায় হয়েছে, অটোমেশন হয়েছে। আজকে কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন যদি? আমি এটুকু বলবো যে আপনাদের এই চ্যানেল স্টার্ট হচ্ছে, এটা কিউ ইন্ডিয়া বাংলা, এটা আপনারা দেখুন এবং ওদেরকে অ্যালাউ করুন। যেটা বাংলা মিডিয়ার এখন মূল সমস্যা হয়ে গেছে, যে সত্যি কথা বলতে গেলে তাদেরকে কারো না কারো পক্ষে থাকতে হচ্ছে, সেটা যেন ওনাদের না থাকতে হয়। ইন্ডিপেন্ডেন্টলি যারা ওনারা কাজ করতে পারেন সেটা সবাই মিলে দেখুন, কেননা আমরাই পারি মিডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে। যদি আমরাই ওনাদেরকে বাধ্য করি পার্সিয়াল হতে, ইম্পার্সিয়াল যদি না থাকতে দিই, তাহলে এটা আলটিমেটলি আমাদের সমাজেরই ক্ষতি হবে। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।